কিন্তু বেবি, আমাদের এই প্ল্যানটা যদি কোনোভাবে কাজ না করে? সেটার চিন্তা তুমি করো না, প্ল্যান বি তো আছেই। ইলা হুট করে মিসেস সামিরার কণ্ঠ শুনে ইলা ঘাবড়ে যায়। এই রে, সব শুনে ফেললো না তো? না না, এটা হতে পারে না, আমাকে স্বাভাবিক থাকতে হবে। ইলা ফোনটা কেটে নিজেকে স্বাভাবিক করে হাসি মুখে মিসেস সামিরার দিকে তাকালো। আরে আন্টি, তুমি বসো বসো। কার সাথে কথা বলছিলে? ওই আসলে আমার একটা ফ্রেন্ডের সাথে। আসলে অনেক দিন দেশের বাইরে ছিলাম তো, তাই ফোন দিয়ে খোঁজ নিচ্ছিল। ও আচ্ছা। আরে আন্টি, দাঁড়িয়ে আছো কেন? বসো। মিসেস সামিরাকে বিছানায় বসিয়ে ইলা তার পাশে বসলো। আন্টি, তুমি আমাকে কি বলছিলে মনে আছে তো? তুমি যেটা বলছিলে সেটা হবে তো? তুমি চিন্তা করো না ইলা, আমি যখন বলেছি তখন আমি কথার খেলাপ করব না। কিন্তু আন্টি, হবে তো? ও যদি আবার বেঁকে বসে? তুমি চিন্তা করো না ইলা, সব ঠিকঠাক হবে। তুমি শুধু তোমার কাজে মনোযোগ দাও, বাকিগুলো আমি দেখে নিব। ও আন্টি, থ্যাংক ইউ সো মাচ। তুমি কত ভালো, আমাকে কত ভালোবাসো। মিসেস সামিরাকে জড়িয়ে ধরেই বলল ইলা। মিসেস সামিরা ইলার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। মিসেস সামিরা যেতেই ইলা হেসে নিজেই নিজেকে বলল, আন্টি, তুমি না খুবই বোকা। কত সহজে আমাকে বিশ্বাস করে নিলে। কিন্তু তুমি তো আর জানো না, আমি নিজের বিপদকে নিজেই গড়ে এনেছি। মিসেস সামিরা যখন ইলার রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে যাবেন, তখনই দেখলেন তিনি আরো সেই সিঁড়ি দিয়ে নামছে। এই শোনো। পেছন ফিরে মিসেস সামিরাকে দেখে আরো সে একটু ঘাবড়ে যায়, কারণ এসেছে পর্যন্ত মিসেস সামিরাকে খুব একটা প্রয়োজন ছাড়া কথা বলতে দেখেনি। কেমন যেন সবসময় চুপচাপ গম্ভীর হয়েই থাকেন। কি হলো, শুনতে পাচ্ছ না নাকি? জি জি বলুন। আমার জন্য একটা চা করে রুমে নিয়ে এসো। আচ্ছা। আর শোনো, চা কিন্তু তুমিই নিয়ে আসবে। মাথা নাড়িয়ে আরশি দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে শিলাকে বলল চা বানিয়ে দিতে, কারণ এ বাড়িতে আহিরের কাজ ছাড়া বাকি কোনো কাজ আরশি খুব একটা করে না। চা বানানো শেষ হলে আরশি সেটা নিয়ে উপরে এলো। ম্যাডাম আসবো? এসো। আপনার চা। মিসেস সামিরা চাটা হাতে নিলে আরশি চলে যেতেই পা বাড়ালো, কিন্তু মিসেস সামিরা তাকে থামিয়ে দিয়ে রাগী স্বরে বললেন, আমি কি তোমাকে যেতে বলেছি? না। তাহলে চলে যাচ্ছ কেন? আমি যেহেতু তোমাকে আসতে বলেছি, নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই নয় কি? আপনি কি কিছু বলবেন ম্যাডাম? এখানে কাজ করো কতদিন হবে? মানে ওই বাচ্চার দেখাশুনো করো কতদিন ধরে? 2 বা 3 মাস হবে। তো এতদিন বাচ্চাটার সাথে থেকে কি বুঝতে পারলে? মানে বাচ্চাটা কি ধরনের? মিসেস সামিরার এই ধরনের প্রশ্ন শুনে আরশি কপালে ভাঁজ পড়ে গেল। উনি এই অদ্ভুত ধরনের প্রশ্ন কেন জিজ্ঞেস করছেন? আমার থেকে তো ওনার আরো ভালো করে জানা উচিত আহির কেমন, তাহলে আমাকে জিজ্ঞেস করছেন কেন? মনে মনে নিজেকেই প্রশ্ন করলো আরশি। কি হলো, উত্তর দাও। আহির খুব ভালো ছেলে ম্যাডাম, শান্তশিষ্ট, ভদ্র, সবাইকে যথেষ্ট সম্মান করে সে। দেখবো এই নম্র ভদ্র কতদিন থাকে, একদিন ঠিক পিঠে ছুরি মারবে। সেদিন যদি আমার ছেলেটা শিক্ষা হয়। বলেছিলাম ওকে ওর মায়ের কাছেই পাঠিয়ে দে, কিন্তু না, আমার ছেলে তো মহান, সে তো আবার দয়ার সাগর, যত সব নিজের ভালো পাগলও বোঝে, কিন্তু আমার ছেলে। বিড়বিড় করে বললেন মিসেস সামিরা। ম্যাডাম কিছু বললেন? না, কিছু না, যাও তুমি এখন। আরশি মিসেস সামিরার দিকে একবার তাকিয়ে চলে গেল। তার কাছে মিসেস সামিরার ব্যবহার কেমন যেন অদ্ভুত ঠেকছে। দরজা খুলে রুদ্রকে দেখে চমকে যায় আরশি। নিজেকে শান্ত করে সে হাসি মুখে রুদ্রকে জিজ্ঞেস করলো, আপনি হঠাৎ এইখানে? বাইরে দাঁড় করিয়ে সব জিজ্ঞেস করবে নাকি ভিতরেও আসতে দেবে? আরে না না, আপনি আসুন, বসুন। আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। আরশি রান্নাঘরে গিয়ে শিলাকে রুদ্রের জন্য খাবার তৈরি করতে বলে তার জন্য এক গ্লাস পানি নিয়ে এলো। এই নিন পানি। ও থ্যাংক ইউ আরশি। আপনি কি স্যারের সাথে দেখা করতে এসেছেন? কিন্তু উনি তো বাড়িতে নেই। ও আচ্ছা, সমস্যা নেই, আমি বরং তোমার সাথে দেখা করতে যাই। তো কেমন আছো তুমি? অনেকদিন পর দেখলাম তোমাকে, আমাকে তো ভুলে গিয়েছো। না মানে আরে আমি তো মজা করছিলাম। আহির কোথায়? স্কুলে গিয়েছে। এরই মধ্যে শিলা খাবার নিয়ে এলো রুদ্রের জন্য। আরে এত কিছু করার কোনো প্রয়োজন ছিল না। আপনি স্যারের বাড়িতে এসেছেন, আপনাকে আপ্যায়ন না করলে কি হয়? নিন, খেয়ে নিন। রুদ্র মুচকি হেসে চায়ের কাপটা তুলে নিল। এরই মধ্যে ইলা নিচে নেমে এলো। ইলাকে দেখে রুদ্র কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। একইভাবে ইলাও রুদ্রের দিকে তাকিয়েছিল। তাদের এই তাকানোটা আরশি ঠিকই খেয়াল করেছে। কেমন আছো ইলা? শুটিং কেমন হলো? ভালো। দাঁড়িয়ে আছো কেন, বসো। ইলা রুদ্রের সামনে থাকা সোফায় বসলো। কেমন আছো তুমি? কাজ কেমন চলছে? ভালো। শুনলাম আকাশের সাথে নাকি নতুন প্রজেক্টে কাজ করছো।
ঠিকই শুনছো, কিছুদিন পর কাজে হাত দেব। বেশ ভালো তো। মডেল আছে তো তোমার, নাকি আমি কিছু সাহায্য করব? ইলার কথা শুনে রুদ্র বাঁকা হেসে তাকে উত্তর দিল। আমাকে মডেল খুঁজতে হয় না, বরং তারা আমার কাছে আসে। আচ্ছা সেসব বাদ দাও, এটা বলো তুমি এখানে কি করছো? কিছু কাজ আছে তাই আছি এখানে। অদ্ভুতভাবে রুদ্রের দিকে তাকিয়ে উত্তর দিল ইলা। ইলার উত্তর শুনে রুদ্র একটা হাসি দিয়ে তার থেকে চোখ সরিয়ে আরুষির দিকে তাকালো। আরুষি, এই নাও। একটা প্যাকেট আরুষির দিকে এগিয়ে দিয়ে বলল রুদ্র। কি এটা? আর আমাকে কেন দিচ্ছেন? ইচ্ছে হলো তাই দিচ্ছি, এখন বেশি কথা না বলে নাও তো। আরুষি ইতস্তত হয়ে প্যাকেটটা নিল। প্যাকেটটা খুলেই দেখলো তাতে একটা কালো এবং একটা সাদা রঙের জামা এবং ছোট্ট বাচ্চাদের একটা সেট কাপড়। এগুলো? চুপচাপ রেখে দাও, আমি আর এগুলো ফেরত নিচ্ছি না। আরুষি হতাশজনক দৃষ্টিতে রুদ্রের দিকে তাকালো। রুদ্র প্রতিবারের মতোই হেসে জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে? হুম। মিষ্টি করেই হেসে জবাব দিল আরুষি। এদিকে ইলা তীক্ষ্ণ দৃষ্টিতে আরুষির দিকে তাকিয়ে আছে। শুধু ইলা নয়, উপর থেকে মিসেস সামিরাও এসব দেখছে। আকাশের বাসা আজকে খুব সুন্দর করেই সাজানো হয়েছে। অনেক মানুষ দেখা যাচ্ছে। চারিদিকে নানা রঙের বেলুন দিয়ে সজ্জিত। আকাশ আর অভ্র ব্যস্ত সব ঠিকঠাক আছে কিনা তা দেখতে। রান্নার দিকটা শিলা দেখছে অনেকটাই, আর আরুষি আহিরকে নিয়ে ব্যস্ত। আর হবে নাই বা কেন, আজ যে আহিরের জন্মদিন। আজ 6 বছরে পা দিয়েছে আহির। আহির আজ খুব খুশি, কারণ এই প্রথম তার জন্মদিন এত বড় করে পালন করা হচ্ছে। আর এই সবের পেছনে মূল ভূমিকা আরুষির। সেই আকাশকে বুঝিয়ে রাজি করিয়েছে অনুষ্ঠান করার জন্য। একটু অন্ধকার নামলেই আহিরকে আরুষি নিচে নামিয়ে আনলো। এত সাজানো গোছানো বাড়ি দেখে আহির তো খুবই খুশি, কিন্তু সে সবসময়ের মতো চুপচাপ হয়ে আরুষির হাত ধরে দাঁড়িয়ে আছে। এক পাশে আহিরকে নিয়ে দাঁড়িয়েছিল আরুষি। তখনই তার কাছে এলো রুদ্র। শুভ জন্মদিন আহির। থ্যাংক ইউ। এই নাও তোমার জন্মদিনের উপহার। একটা বক্স আহিরের দিকে এগিয়ে দিয়ে বলল রুদ্র। রুদ্র আরুষির দিকে তাকালো। আরুষি মাথা নাড়িয়ে নিতে বললে আহির সেটা নিয়ে পাশের টেবিলে রেখে দিল। পাশেই কয়েকটা বাচ্চা খেলা করছিল। আহির দাঁড়িয়ে এতক্ষণ তাদেরকেও দেখছিল। আহির, তুমিও খেলবে? যাও খেলো, ওরাও তোমার বন্ধু তো। আহির প্রথম যেতে চাইছিল না, কিন্তু আরুষি আরেকবার বলাতে সে বাচ্চাগুলোর কাছে গিয়ে তাদের সাথে খেলতে লাগলো। এদিকে এতক্ষণ রুদ্র আরুষির দিকেই তাকিয়েছিল। গায়ে তার কালো রঙের একটা 3 পিস, এক পাশে করে একটা বেনুনি করা, চোখে হালকা করে কাজল। আরুষির দিকে তাকাতেই তার মুখে হাসি ফুটে উঠেছে, কারণ আরুষির পরনে জামাটা তারই দেওয়া। তোমাকে কিন্তু সুন্দর লাগছে। ও ধন্যবাদ। আপনার ড্রেসগুলো কিন্তু সুন্দর, আপনার জামা কাপড়ের চয়েস কিন্তু ভালোই। আমি জানি তো ভালো। বিড়বিড় করেই বলল রুদ্র। কিছুটা দূরে দাঁড়িয়ে আরুষি আর রুদ্রকে দেখছে মিসেস সামিরা। সে তাদেরকে দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। আন্টি কি দেখছো তুমি? কিছু না। আন্টি তুমি কি কথা দিয়েছিল, তোমার মনে আছে তো? নীলা, আমার খুব ভালো করেই মনে আছে, তুমি চিন্তা করো না, সব ঠিকঠাক ভাবেই হবে। আহিরের দিকে তাকিয়ে বললেন মিসেস সামিরা। আচ্ছা তুমি কি সবসময় এখানে থাকো? আহিরের দিকে তাকিয়ে উত্তর দিল আরুষি। তোমার ফ্যামিলিতে কিছু বলে না? রুদ্রের কথা শুনে আরুষির মন খারাপ হয়ে গেল। সে রুদ্রের দিকে তাকিয়ে মলিন হাসি দিয়ে উত্তর দিল, আমার কোনো ফ্যামিলি নেই, তাই বলার মতো কেউ নেই। আরুষির কথা শুনে রুদ্রের মুখ মলিন হয়ে যায়। সে আরুষিকে হার্ট করতে চায়নি, সে তো জানতোই না এই ব্যাপারে। সরি, আসলে আমি জানতাম না। সমস্যা নেই। প্লিজ তুমি মন খারাপ করো না, আমার তোকে কষ্ট দেওয়ার কোনো ইন্টেনশন ছিল না। আমি তো ঠিক আছে মিস্টার রুদ্র, আমি কিছু মনে করিনি। আহির বাবু চলো, কেক কাটার সময় হয়ে গিয়েছে, আপনিও আসুন। আরুষি আহিরকে নিয়ে কেকের কাছে গেল। রুদ্র তাদের পেছন পেছন এলো। কেকের কাছে আকাশ আগে থেকে দাঁড়িয়েছিল। আরুষি আহিরকে আকাশের পাশে দাঁড় করিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। সবাই উইশ করার পর আকাশ আহিরের হাতে ছুরিটা ধরিয়ে দিয়ে উপর থেকে তার হাত ধরলো, কিন্তু আহির ছুরি হাতে চুপচাপ দাঁড়িয়ে আছে। আহির কি হয়েছে? কেক কাটো, সবাই অপেক্ষা করছে তো। আহির আকাশের কথার উত্তর না দিয়ে এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজছে। আহির, কি খুঁজছো তুমি? কেক কাটো। ফেরি আন্টি। আহিরের কথা শুনে আকাশ যা বুঝার তা বুঝতে পেরে গেল। একটু চোখ ঘুরিয়েই সে আরুষিকে দেখতে পেয়ে গেল। আরুষি, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। একটু জোরেই বলল আকাশ। আকাশের কথা শুনে আরুষি অপ্রস্তুত হয়ে পড়ল, কারণ সবাই তার দিকেই তাকিয়ে আছে। আরুষি সবার এভাবে তাকানো দেখে জোরপূর্বক হেসে সামনে এগিয়ে গেল। আরুষিকে দেখে তো সে বেজায় খুশি। আরুষির হাতটা সে আকাশের হাতের উপর রাখলো। এভাবে হাত রাখাতে আরুষি আর আকাশ দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ল।
আহিরের এই আরশি আরশি করাটা মিসেস সামিরা বা ইলা কারোরই খুব একটা পছন্দ হয়নি। কেক কাটা শেষ হলে আহির বুঝতে পারছে না সে কি করবে, তাই আরশি তার হাতে একটা কেকের পিস তুলে দিয়ে আকাশকে খাইয়ে দিতে বলল। আকাশকে খাইয়ে দিয়ে আহির পিসটা আরশির দিকে করলো। আরশি হাত দিয়ে একটু করে কেকটা নিয়ে খেলো। একপাশে আহিরকে নিয়ে বসে আছে আরশি। ঘরের মাঝখানে কয়েকটা ছোট্ট বাচ্চা গানের তালে তালে নাচছে। আহির আরশির পাশে বসে তাদের দিকে তাকিয়ে আছে। হুট করে গানটা বন্ধ হয়ে গেলে সবাই একটু চমকে গেল। এতক্ষণ বাচ্চারা যেখানে নাচছিল সেখানেই মিসেস সামিরা ইলাকে নিয়ে দাঁড়ালেন। যেহেতু আজ অনেকেই এখানে আছেন এবং এটা একটা ওকেশন, তাই আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছি। এ হচ্ছে ইলা, আপনারা কম বেশি তাকে সবাই চিনেন। এবার আকাশকে নিজের বাম পাশে এনে দাঁড় করালেন মিসেস সামিরা। এ ধরনের চিত্র দেখে আরশি কিছুটা হলেও আন্দাজ করতে পারছে কি হতে চলেছে, আর একটু পর কি হতে পারে এটা চিন্তা করতেই তার সারা শরীরের রক্ত হিম হয়ে গেল। সবাই উৎসুক দৃষ্টিতে তাদের তিনজনের দিকেই তাকিয়ে আছে। এ হচ্ছে আমার ছেলে আকাশ, আপনারা তাকেও কম বেশি চিনেন। আজ আমি সবার সামনে এটা অ্যানাউন্সমেন্ট করছি যে কিছুদিন পরই ইলার সাথে আমার একমাত্র ছেলে আকাশের বিয়ে হতে চলেছে এবং আজকেই তাদের এঙ্গেজমেন্ট হবে। মিসেস সামিরার কথা শুনে ইলার যেন খুশি সীমা নেই, সে পারছে না খুশিতে নাচতে। আকাশ অবাক চোখে তার মায়ের দিকে তাকিয়ে আছে। সে প্রথম থেকে আন্দাজ করতে পেরেছিল তার মা নিশ্চয়ই এমন কোনো কারণেই ইলাকে বাড়িতে নিয়ে এসেছে, কিন্তু তিনি যে আজ হুট করে এমন কিছু বলে বসবেন সেটা আকাশ মোটেও আশা করেনি। সবাই মিসেস সামিরার কথা শুনে হাততালি দিচ্ছে। অভ্রত যেন আকাশ থেকে বলল। রুদ্র ধীরে ধীরে হাতে তালি দিচ্ছে আর ইলার দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। এ নাও আকাশ, আংটিটা ইলাকে পরিয়ে দাও। মা তুমি এসব কি করছো? প্লিজ বন্ধ করো। মিসেস সামিরাকে নিচু গলায় বলল আকাশ। আমি যা করছি তোমার ভালোর জন্য করছি আকাশ, আমি তোমার খারাপ চাই না। কিন্তু মা, আহির। আহির, এদিকে এসো সোনা। আরশি, আহিরকে নিয়ে এদিকে এসো। একটু জোরে আরশিকে কথাটা বললেন মিসেস সামিরা। আরশি একটা শুকনো ঢোক গিলে আহিরকে নিয়ে তাদের পাশে দাঁড়ালো। নাও, এবার আহিরও চলে এসেছে, এবার তাড়াতাড়ি আংটিটা পরিয়ে দাও তো। মিসেস সামিরার কথায় আকাশের কোনো ভাবান্তর হলো না। সে এখনো চোখের ইশারায় মিসেস সামিরাকে বোঝাচ্ছে, কিন্তু তিনি আকাশের কোনো কথা না শুনে জোর করেই তার হাতে আংটিটা ধরিয়ে দিলেন। আকাশ একবার আংটিটার দিকে তাকালো, তারপর মিসেস সামিরার দিকে তাকিয়ে শেষবারের মতো তাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তিনি কোনোভাবেই আকাশের কথা শুনতে রাজি না। অভ্র একটু দূরেই দাঁড়িয়ে এসব দেখছিল। কোনো এক কারণে তার মুখটা কালো মেঘে জমে হয়ে গেছে, যেন একটু পরেই তার থেকে বৃষ্টির কণা ঝরে পড়বে। রুদ্র এসে অভ্রের পাশে দাঁড়ালো। এটা কি হলো বলো তো? জন্মদিনের পার্টিতে এনগেজমেন্ট, আগে থেকেই সব প্ল্যান করা ছিল নাকি? কই মিস্টার আকাশ তো শুধু আমাকে বললেন ওনার ছেলের জন্মদিন, কিন্তু ছেলের জন্মদিন উনি যে নতুন জীবনের সূচনা করতে চলেছেন এটা তো বলেনি। রুদ্রের কোনো কথা অভ্রের কানে গেল বলে মনে হলো না। সে এখনো তাদের দিকে তাকিয়ে কি যেন ভেবেই চলেছে। কি হলো অভ্র, কিছু তো বলো। অভ্রকে হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো রুদ্র। না আমি জানি না। আকাশ যখন দেখলো মিসেস সামিরাকে আর বলে কোনো লাভ নেই, তখন সে হতাশ হলো। আহিরের দিকে তাকিয়ে দেখলো সে নিষ্পাপ দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আহিরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশ আংটিটা পরিয়ে দিল। মিসেস সামিরা রাগে ফুঁসছেন। তিনি ভাবতেই পারেননি আকাশ এমন কিছু করে বসবে, কিন্তু আকাশের মধ্যে কোনো ভাবান্তর নেই, সে রিল্যাক্স মোডেই মোবাইল দেখছে। মিসেস সামিরা রাগী চোখে আকাশের দিকে তাকালে। আকাশকে এমন স্বাভাবিক দেখে তার রাগ আরো বেড়ে গেল। তিনি এক প্রকার হুঙ্কার দিয়ে বলে ওঠে, এটা তুমি কি করলে আকাশ? এটা তুমি করতে পারলে? আমার মান সম্মান তুমি সবার সামনে ভাবে মাটিতে মিশিয়ে দিতে পারলে? আর এত সব কিছু করে তুমি কি সুন্দর মোবাইল দেখছো? তুমি কি বুঝতে পারছো তুমি কি করেছো? আমি কি ভুল কিছু করেছি মা? আমার তো তা মনে হয় না, বরং আমি ভুলটা শুদ্ধ করে নিয়েছি। এটা কি তুমি শুদ্ধ করা বলছো? এটাকে তুমি জানো তুমি কি করেছো? তোমার মাথা কি খারাপ হয়ে গিয়েছে আকাশ? তুমি ইলার বদলে ওই দুদিনের পরিচিত মেয়েকে আংটি পরিয়েছো, যাকে তুমি ভালো মতো চেনোই না, এমনকি তার কোনো ফ্যামিলি নেই, অনাথ আশ্রমে বড় হয়েছে এমন একটা মেয়েকে তুমি আংটি পরিয়েছো, আবার সবার সামনে বড় মুখ করে বলেছো তুমি তাকে বিয়ে করবে। তোমার মাথা কি ঠিক আছে আকাশ? তুমি কি পাগল হয়ে গিয়েছো? কি দেখে তুমি কথাটা বললে? কি আছে ওই মেয়ের মধ্যে? না আছে টাকা, না আছে রূপ, আর না আছে পরিবার, কিন্তু অপরদিকে ইলার কাছে সব আছে। না মা, সব নেই। ইলার আছে টাকা, রূপ, গাড়ি বাড়ি, থাকলেও তার সাথে আছে অহংকার, দাম্ভিকতা। সেই সাথে তার কাছে যে জিনিসটা নেই সেটা হচ্ছে ভালো মন। সে খুবই স্বার্থবাদী। সে
নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। আমি তাও তাকে মেনে নিতাম, কিন্তু তাকে মেনে না নেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার আহির। ইলা আহিরকে সহ্য করতে পারে না, সেখানে ও কি করে সারা জীবন আহিরকে ভালোবাসবে? ইলা কোনোদিনও আমার আহিরকে ভালো রাখতে পারবে না, উল্টো তার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে ইলা। কিন্তু অন্যদিকে আরশি, সে এসেছে পর্যন্ত আমার আহিরটা হাসতে জেনেছে, নিজেকে আড়াল না করে নিজের ইচ্ছেকে প্রকাশ করতে জেনেছে। আমি পর্যন্ত আহিরকে সময় দিতে পারতাম না, সব সময় নিজের অজান্তেই তাকে ইগনোর করতাম, কিন্তু আরশি সবসময় তাকে আগলে রাখার চেষ্টা করেছে, আমাকে আমার না দেখা ভুলগুলো দেখিয়ে দিয়েছে। আরশি যেভাবে আহিরের খেয়াল রাখে, ইলা কোনোদিনও তা করতে পারবে না। আকাশের কথা শুনে মিসেস সামিরা খুব রেগে যান। আহির আহির আহির, এই ছেলে আমার ছেলের মাথা খেয়েছে, তার জীবনটা নষ্ট করে দিয়েছে। আকাশ, তোমার কেন এই পরের ছেলেটাকে নিয়ে এত মাথা ব্যথা? বলো কেন? আহির তো তোমার ছেলে নয়, তাহলে কেন তুমি তার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছ? কেন পরের ছেলের জন্য নিজের জীবন নষ্ট করছো? তুমি কি বুঝতে পারছো না, পরকে তুমি যতই আপন ভাবো, সে কিন্তু পরই হয়। একদিন না একদিন সে তোমাকে ধোঁকা দিবেই। আকাশ, আকাশ, নিজের চোখের কাপড় খুলে চারিপাশে দেখো, দেখো আকাশ। শোনো, যা হওয়ার তা হয়ে গিয়েছে, এখনো সময় আছে সব ঠিক করার। আমি কালকেই আবারও সবার সামনে তোমার আর ইলার এঙ্গেজমেন্ট করাবো। নিউজের লোকদের কথা তুমি চিন্তা করো না, ওটা আমি সামলে নিব। আর ওই আরশি মেয়েটার কথাও তোমাকে চিন্তা করতে হবে না, ওকে কিছু টাকা দিলেই দেখবে ও মুখ বন্ধ করে সব মেনে নিবে, ঠিক আছে? আকাশ মিসেস সামিরার হাত নিজের হাত থেকে সরিয়ে দিল। না মা, এখন আর কিছু ঠিক হওয়ার নয়, আর হলেও আমি চাই না ঠিক করতে। আমি যা করেছি সব ভেবেচিন্তেই করেছি, তাই আর কিছু ঠিক করতে হবে না। আশা করি তুমি আর কিছু বলবে না আমাকে। আকাশ দ্রুত পাশে তার মায়ের রুম থেকে বেরিয়ে গেল। মিসেস সামিরা শতবার ডেকেও আকাশকে ফেরাতে পারলেন না। অভ্র ছাদে এসে দেখলো ইলা কান্না করছে। ইলার কান্না দেখে অভ্রের একটু মায়া হলো হয়তো। সে ধীর পায়ে পেছনে থেকে ইলার কাঁধে হাত রাখলো। হাত রাখতেই ইলা তাকে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কান্না করতে লাগলো। আকাশ, তুমি এটা আমার সাথে কেন করলে? বলো কেন করলে? তুমি জানো না আমি তোমাকে পছন্দ করি, তাও কেন তুমি আমার সাথে এরকমটা করলে? তোমার কারণে আজ সবার সামনে আমাকে অপদস্থ হতে হলো, কিন্তু তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, আর সব মাথা ব্যথা তোমাকে নিয়ে। তুমি প্লিজ ফিরে এসো আমার কাছে, প্রমিস আমি আজকের দিনে কোনো কথা মনে রাখবো না। তুমি প্লিজ ফিরে এসো, আমার আবারও নতুন করে সব শুরু করব। ইলা, আমি আকাশ না, অভ্র। অভ্রের কথা কানে আসতেই ইলা ছিটকে দূরে সরে গেল। সরি, আসলে আমি ভেবেছিলাম আকাশ। অন্যদিকে তাকিয়ে মিহিস্বরে বলল ইলা। ইলার এই শান্ত কণ্ঠ শুনে অভ্রের মন আরো খারাপ হয়ে গেল। তুমি প্লিজ আকাশের কাজে কষ্ট পেও না ইলা। আমি জানি আকাশের কাজটা ঠিক হয়নি, তার উচিত হয়নি সবার সামনে বিষয়টাকে এভাবে প্রেজেন্ট করার, কিন্তু তুমি একবার ভেবে দেখো এখানে আকাশেরই বা কী করার ছিল? আন্টি হুট করেই সবার সামনে, তাই আকাশও না বুঝে কি করে ফেলেছে। আসলে দোষ কারণ না, দোষ আমারই। আমি একটু বেশি আশা করে ফেলেছিলাম। ইলা, তুমি প্লিজ শান্ত হও। দেখো এখন তোমার মাথায় অনেক ধরনের চিন্তা আসবে, কিন্তু তুমি প্লিজ উল্টাপাল্টা কিছু করো না। দেখো যা হওয়ার হয়ে গিয়েছে, এখন তোমাদের উচিত বসে কথা বলে সব কিছু নর্মাল করা। চিন্তা করো না অব্র, আমি নিজের কোনো ক্ষতি করব না। আমি অতটাও বোকা নই, আর আমি ভেঙেও পড়িনি, শুধু একটু খারাপ লেগেছে। ধন্যবাদ আমাকে বোঝানোর জন্য। এই ঘটনার পর তুমি প্রথম আমার কাছে এসে আমাকে বুঝিয়েছ, ধন্যবাদ অব্র। অভ্র আর কিচ্ছু বলার আগেই তার ফোনটা বেজে ওঠে। অভ্র ফোনটা দেখেই দ্রুত পাশে ছাদ থেকে নেমে গেল। অভ্র যেতেই ইলার মুখে হাসি ফুটে উঠল। সে হাসতে হাসতেই নিজের চোখের পানি মুছে ফেলল। ইস, বেচারা অব্র, ভেবেছে আমি কষ্ট পেয়েছি, আমি এই কষ্ট সহ্য করতে না পেরে নিজের ক্ষতি করব। কিন্তু সে তো জানে না এই ইলা এত সহজে হার মানে না। ইলা নিজেকে কষ্ট দেয় না, বরং যারা তাকে কষ্ট দেয় তাদেরকে গোড়া থেকেই উপড়ে ফেলে। এরই মধ্যেই ইলার ফোনটাও বেজে ওঠে। ইলা, এসব কি? তোমাকে একটা কাজ দিয়েছে, সেটাও করতে পারলে না? কুল বেবি কুল, চিন্তা করো না, কাজ হয়ে যাবে। এ পথে হয়নি তো কি হয়েছে, আমার কাছে আরো অনেক পথ আছে। কিন্তু তুমি চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে শুধু খেলা এনজয় করো।
বলে ইলা ফোনটা কেটে দিল। আকাশ, তুমি কাজটা মোটেও ঠিক করলে না। আমাকে এতগুলা মানুষের সামনে অপমান করে তুমি মোটেও ঠিক করলে না। এর ফল তো তোমাকে দিতেই হবে। আর সাথে এই আরশি আর আহিরকেও।